প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের আজকের অনলাইন লাইভ ক্লাসে সবাইকে জানাই স্বাগতম। আমি মোহাম্মদ আব্বাস আলী, ইনস্ট্রাক্টর নন টেক পদার্থ, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। আজকের আলোচনার বিষয় ফিজিক্স 2, মানে তৃতীয় পর্বের শিক্ষার্থীদের জন্য ফিজিক্স 2, বিষয় কোড 65922, অধ্যায় 9, ইলেকট্রন, ফোটন এবং তেজস্ক্রিয়তা। এটা প্রথম অংশ। এই অধ্যায় 9কে দুই ভাগে ভাগ করা হয়েছে, দুইটা লেকচারে শেষ করব। আজকে তার প্রথম অংশ পড়ব। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? যদি শুনতে না পারো কমেন্ট করে জানাও। আর আজকের ক্লাসের উপর যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলি তোমরা করবে। ক্লাস শেষে ইনশাআল্লাহ সেই প্রশ্নগুলোর জবাব দেব। আজকের আলোচনায় যা থাকছে: হরণ নলের সংজ্ঞা, ক্যাথোড রশ্মির সংজ্ঞা, ক্যাথোড রশ্মির ধর্ম ও ব্যবহার, এক্স রশ্মির সংজ্ঞা, ধর্ম ও ব্যবহার, আলোক তড়িৎ ক্রিয়া, আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ প্রতিপাদন, তেজস্ক্রিয়তার সংজ্ঞা ও বৈশিষ্ট্য। গ্যাসের বিদ্যুৎ পরিবহন। সাধারণত এনটিপিতে ম্যাডাম, হ্যালো, আচ্ছা, হেডফোন লাগালাম ম্যাডাম। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ। আস্তে শোনা যাচ্ছে। গ্যাসের বিদ্যুৎ পরিবহন। সাধারণত এনটিপিতে গ্যাসের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না, কিন্তু যদি অল্প দৈর্ঘ্যের গ্যাস স্তরের দুই প্রান্তে উচ্চ বিভব প্রয়োগ করা হয় তবে গ্যাসের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। আয়ন তৈরি করে এ প্রক্রিয়ায় বিদ্যুৎ প্রবাহিত হয়। আবার চাপ সাধারণ চাপের চেয়ে যদি অত্যন্ত কমানো হয় তাহলেও গ্যাসের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। ক্ষরণ নল। ক্ষরণ নল গ্যাসের মধ্য দিয়ে নিম্নচাপে গ্যাসের মধ্য দিয়ে বিদ্যুৎ ক্ষরণের ফলাফল পর্যবেক্ষণের জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে ক্ষরণ নল বলা হয়। এই চিত্রে ক্ষরণ নল দেখানো হয়েছে। ক্ষরণ নল একটি বিশেষভাবে তৈরি কাচের নল। এর দুই প্রান্তে দুটি প্লাটিনামের পাত থাকে, একটি ক্যাথোড এবং অপরটি অ্যানোড হিসেবে কাজ করে, এই যে দেখতে পাচ্ছ। এবং এর নিম্ন প্রান্তে একটি চাবি থাকে। কি এই চাবি এই ক্ষরণ নলের চাপকে নিয়ন্ত্রণ করে। ক্যাথোড রশ্মি। ক্ষরণ নলের বায়ুর চাপ কমে 10⁻³ মিলিমিটার থেকে 10⁻³
সরে নিয়েছিলেন কেন? আবারও বলছি, দুঃখিত, একটু আমাদের সমস্যা হচ্ছিল। ক্যাথোড রশ্মি ক্ষরণ নলের বায়ুর চাপ কমে 10⁻³ মিলিমিটার থেকে 10⁻⁴ মিলিমিটার পারদ স্তম্ভ হলে সমস্ত নল অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। তখন অদৃশ্য রশ্মি ক্যাথোড থেকে নির্গত হয়ে কাঁচ নলের গায়ে প্রতিপ্রভার সৃষ্টি করে। এই রশ্মিকে ক্যাথোড রশ্মি বলা হয়। ক্যাথোড রশ্মির ধর্ম বা বৈশিষ্ট্য। ক্যাথোড রশ্মি সরল পথে গমন করে। এটি ঋণাত্মক আধান বিশিষ্ট। এর মান 1.6 × 10⁻⁹ কুলম্ব। এর রশ্মির নির্দিষ্ট ভর আছে। এর মান 9.1 × 10⁻31 কেজি। এর রশ্মির আয়নিত করার ক্ষমতা আছে। ক্যাথোড রশ্মির গতিশক্তি, ভরবেগ ও জড়তা আছে। এর ভেদন ক্ষমতা আছে। এর রশ্মি প্রতিপ্রভার সৃষ্টি করে। ক্যাথোড রশ্মি ক্যাথোড থেকে অভিলম্বভাবে নির্গত হয়। এর রশ্মি পরস্পরকে বিকর্ষণ করে। ক্যাথোড রশ্মি কোনো বস্তুর উপর পড়লে তাপ উৎপন্ন হয়। এর রশ্মি তড়িৎ ও চৌম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয়। ক্যাথোড রশ্মির ব্যবহার। ক্যাথোড রশ্মি সাধারণত ইলেকট্রনের ভর, আধান এবং ইএম নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ক্যাথোড রশ্মির সাহায্যে ইলেকট্রনের আধান, ভর এবং আপেক্ষিক আধান অর্থাৎ ইএম নির্ণয় করা যায়। রঞ্জন রশ্মি বা এক্স রে উৎপাদনে ক্যাথোড রশ্মি ব্যবহার করা হয়। আয়ন সৃষ্টির কাজে ক্যাথোড রশ্মি ব্যবহার করা হয়। প্রতিপ্রভা তৈরিতে ক্যাথোড রশ্মি ব্যবহৃত হয়। এক্স রে বা রঞ্জন রশ্মি। 1895 সালে বিজ্ঞানী রঞ্জেন পর্যবেক্ষণ করেন যে দ্রুতগতি সম্পন্ন ইলেকট্রন কোনো ধাতুকে আঘাত করলে তা থেকে উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন অজানা প্রকৃতির এক প্রকার বিকিরণ উৎপন্ন হয়। এই বিকিরণকে বলা হয় এক্স রে বা রঞ্জন রশ্মি। এক্স রে ধর্ম। এক্স রেও আলোর ন্যায় সরল পথে গমন করে। এটি অত্যাধিক ভেদন ক্ষমতা সম্পন্ন। এক্স রে একটি তড়িৎ চুম্বক তরঙ্গ। এক্স রে তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না। এর তরঙ্গ দৈর্ঘ্য খুবই ছোট, 1 অ্যাংস্ট্রম অর্থাৎ প্রায় 10⁻10 মিটার। এক্স রে আলোর সূত্রসমূহ মেনে চলে। এক্স রে ফটোগ্রাফিক প্লেটের উপর এর প্রতিক্রিয়া আছে। এর আয়নায়ন ক্ষমতা আছে। ইহা জীবন্ত কোষকে ধ্বংস করে। ইহা আধান নিরপেক্ষ। এক্স রে বা রঞ্জন রশ্মির ব্যবহার। সাধারণত এটা চিকিৎসা, শিল্প ক্ষেত্রে, গোয়েন্দা বিভাগে এবং পরীক্ষাগারে ব্যবহার করা হয় এক্স রেকে। চিকিৎসা ক্ষেত্রে স্থানচ্যুত হাড়, হাড়ে দাগ বা ফাটল, ভেঙে যাওয়া হাড়, শরীরের বাইরে কোনো বস্তুর উপস্থিতি, ফুসফুসে কোনো ক্ষতের অবস্থান ইত্যাদি নির্ণয়ে ব্যবহৃত হয়। ক্যান্সারের চিকিৎসা ও সংক্রমণ বৃদ্ধির চিকিৎসাও ব্যবহৃত হয়। পরিপাক নালী দিয়ে খাদ্যবস্তুর গমন অনুসরণ, আলসার, দাঁতের ক্ষয় ও ছিদ্র নির্ণয়ের জন্য এক্স রে ব্যবহৃত হয়। শিল্প ক্ষেত্রে ধাতব ঢালাইয়ের দোষ ত্রুটি, ধাতব পদার্থের গর্ত ইত্যাদি নির্ণয়ে ব্যবহৃত হয়। কেলাস গঠন পরীক্ষায় এক্স রে ব্যবহৃত হয়। গোয়েন্দা বিভাগে কাঠের বাক্স বা চামড়ার থলিতে বিস্ফোরক লুকিয়ে রাখলে তা শনাক্ত করতে এক্স রে ব্যবহার করা হয়।
কাস্টমস কর্মকর্তারা চোরাচালানের দ্রব্যাদি শনাক্ত করতে এক্স রে ব্যবহার করেন। কোনো নির্দিষ্ট পণ্য কোনো কাঠের বাক্স বা ধাতুর বাক্সে থাকলে এক্স রে সাহায্যে তা নির্ণয় করা যায়। পরীক্ষাগারে পরমাণুর গঠন, কেলাস গঠন ও অন্যান্য বৈজ্ঞানিক গবেষণায় এক্স রে ব্যবহৃত হয়। ক্যাথোড রশ্মি ও এক্স রে এর মধ্যে পার্থক্য। ক্যাথোড রশ্মি ঋণাত্মক আধান বা চার্জবাহী ক্যাথোড রশ্মি, আর এক্স রে কোনো আধান বা চার্জ নাই। তড়িৎ ক্ষেত্র দ্বারা ক্যাথোড রশ্মি বিচ্যুত হয়, এক্স রে তড়িৎ ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না। একইভাবে চৌম্বক ক্ষেত্র দ্বারাও ক্যাথোড রশ্মি বিচ্যুত হয়, কিন্তু এক্স রে চৌম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না। ক্যাথোড রশ্মি কণাধর্মী, এক্স রে তরঙ্গধর্মী। ক্যাথোড রশ্মি স্বল্প আয়নায়ন সম্পন্ন, আর এক্স রে অধিক আয়নায়ন সম্পন্ন। এর আয়নায়ন ক্ষমতা ক্যাথোড রশ্মির তুলনায় এক্স রে অনেক বেশি। স্বল্প ভেদন ক্ষমতা সম্পন্ন, একইভাবে এই ভেদন ক্ষমতা এক্স রে অনেক বেশি, অর্থাৎ অধিক ভেদন ক্ষমতা সম্পন্ন। ইলেকট্রনের ভর, আধান ও আপেক্ষিক আধান অর্থাৎ ইএম নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় ক্যাথোড রশ্মি। শিল্প, চিকিৎসা, কাস্টমস ও গবেষণাগারে ব্যবহৃত হয় এক্স রে। এই হলো এক্স রে ও ক্যাথোড রশ্মির মধ্যে পার্থক্য। আলোক তড়িৎ ক্রিয়া। বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন এই আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করেন এবং সমীকরণ প্রদান করেন। আলোক তড়িৎ ক্রিয়াটা হলো যে কোনো ধাতব পাতের উপরে নির্দিষ্ট কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি আপতিত হলে ধাতব পাত হতে ইলেকট্রন নির্গত হয় তথা বিদ্যুৎ উৎপন্ন হয়। এই ঘটনাকে বা একেই বলা হয় আলোক তড়িৎ ক্রিয়া। আর এই প্রক্রিয়ায় যে ইলেকট্রন নির্গত হয় সেই নিশ্চিত ইলেকট্রনকে বলা হয় ফটো ইলেকট্রন। এই যে আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ, এ অধ্যায়ের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্ন, আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ। এটা পরীক্ষায় প্রায় দেখা যায়, পরীক্ষায় এসেছে। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো যে মনে করি এইচ নিউ শক্তি সম্পন্ন কোনো ফোটন কণা, এই যে এইচ নিউ শক্তি সম্পন্ন কোনো ফোটন কণা একটি ফোটন ধাতব পাতের উপর আপতিত হয়। ফলে এই ধাতব পাতের পরমাণুর সাথে এই আপতিত ফোটনের একটি স্থিতিস্থাপক সংঘর্ষ হবে। এই সংঘর্ষের ফলে ধাতব পাতের পরমাণু এই ফোটনের শক্তি শোষণ করবে এবং এই শক্তিটি দুইভাবে ব্যয়িত হবে। শক্তির একটি অংশ ইলেকট্রনকে মানে পরমাণুর বন্ধন হতে, এই পরমাণুর নিউক্লিয়াসের বন্ধন হতে মুক্ত করবে এবং অপর অংশ ইলেকট্রনকে ভি বেগে নির্গত মানে অপর একটি অংশ ইলেকট্রনকে ভি বেগে নির্গত করে আর কি। এই যে আবারও বলছি যে মনে করি এইচ নিউ শক্তি বিশিষ্ট একটি ফোটন কোনো ধাতব পাতের পরমাণুর উপর আপতিত হয়, ফলে আপতিত ফোটনের সাথে ধাতব পাতের পরমাণুর একটি স্থিতিস্থাপক সংঘর্ষ হবে। এই সংঘর্ষের ফলে পরমাণু ফোটনের সমুদয় শক্তি শোষণ করবে এবং কোনো শক্তি স্থানান্তরিত হবে না। এই শক্তির কিছু অংশ ইলেকট্রনকে নিউক্লিয়াসের আকর্ষণ হতে মুক্ত করতে ব্যয় হবে এবং অবশিষ্ট অংশ বা অবশিষ্ট শক্তি নিয়ে ইলেকট্রন ভি বেগে নির্গত হবে। এখন ইলেকট্রনের ভর এম হলে গতিশক্তি হবে হাফ এম ভি স্কোয়ার এবং ইলেকট্রনকে মুক্ত করতে ব্যয়িত শক্তি যদি ডাব্লিউ হয়, তবে শক্তির নিত্যতা সূত্র অনুসারে আমরা পাই এই যে এইচ নিউ মোট শক্তি, এটাকে দুইভাবে ব্যয়িত হয়েছে। একটি হাফ এম ভি স্কোয়ার বেগে ইলেকট্রন নির্গত হচ্ছে, অপরটি ইলেকট্রনকে নিউক্লিয়াসের বন্ধন হতে মুক্ত করতে ব্যয়িত শক্তি ডাব্লিউ, বা হাফ এম ভি স্কোয়ার সমান সমান এইচ নিউ মাইনাস ডাব্লিউ। এখন যদি ইলেকট্রনের বন্ধন শক্তি ন্যূনতম হয়, অর্থাৎ এই ইলেকট্রনের বন্ধন শক্তি যদি খুবই কম হয়, সবচেয়ে যখন কম হবে তখন গতি শক্তি সবচেয়ে বেশি হবে, কারণ
শক্তির আমরা জানি শক্তির নিত্যতা সূত্র থেকে শক্তির সৃষ্টি বা নাশ নাই, শুধু স্থানান্তর হয় মাত্র। তাহলে এখানে যদি ইলেকট্রনকে মুক্ত করতে খুব কম শক্তি লাগে, সবচেয়ে কম শক্তি লাগে, তাহলে এই গতি শক্তি হবে সর্বোচ্চ। এটাই বলা হচ্ছে যে এখন ইলেকট্রনের বন্ধন শক্তি যদি ন্যূনতম হয় অর্থাৎ ডাব্লিউ নট ধরা হয়েছে, হলে গতি শক্তি সর্বাধিক হবে। গতি শক্তি হবে তখন হাফ এম ভি স্কোয়ার ম্যাক্স বা ম্যাক্সিমাম হবে। তখন সমীকরণ 1 হতে আমরা লিখতে পারি যে হাফ এম ভি স্কোয়ার ম্যাক্স সমান সমান এইচ নিউ মাইনাস ডাব্লিউ নট। এখানে সমীকরণ 1 অর্থাৎ হাফ এম ভি স্কোয়ার সমান এইচ নিউ মাইনাস ডাব্লিউ, এবং সমীকরণ 2 হাফ এম ভি স্কোয়ার ভি ম্যাক্স স্কোয়ার ইকুয়াল এইচ নিউ মাইনাস ডাব্লিউ নট। এই দুই সমীকরণ দুটাকেই বলা হয় আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ। এই আলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্য: আলোক রশ্মি আপতিত হওয়ার সাথে সাথে আলোক তড়িৎ ক্রিয়া আরম্ভ হয় এবং আলোক রশ্মির আপতন বন্ধ হওয়ার সাথে সাথে এই ক্রিয়া বন্ধ হয়, অর্থাৎ এ একটি তাৎক্ষণিক ঘটনা। প্রত্যেক ধাতু হতে ইলেকট্রন নির্গমনের জন্য আপতিত রশ্মির একটি ন্যূনতম কম্পাঙ্ক থাকে, যার নাম সূচন কম্পাঙ্ক। বিভিন্ন ধাতুর ক্ষেত্রে সূচন কম্পাঙ্ক বিভিন্ন। 4 নম্বরে ইলেকট্রনের বেগ নির্দিষ্ট হতে হবে। 5 ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ আপতিত রশ্মির কম্পাঙ্কের সমানুপাতিক হবে। 6 ইলেকট্রন নির্গমনের হার প্রাবল্যের সমানুপাতিক। তেজস্ক্রিয়তা: তেজস্ক্রিয়তা একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। 1896 খ্রিস্টাব্দে ফরাসি বিজ্ঞানী হেনরি বেকেরেল সর্বপ্রথম তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। তিনি লক্ষ্য করেন যে ইউরেনিয়াম হতে স্বতঃস্ফূর্তভাবে অনবরত এক প্রকার রহস্যজনক রশ্মি নির্গত হতে থাকে। যে সকল পদার্থের পারমাণবিক সংখ্যা 82 এর অধিক, সাধারণত তাদের ক্ষেত্রে এই প্রক্রিয়া ঘটে থাকে। ইউরেনিয়াম, রেডিয়াম, থরিয়াম, পোলোনিয়াম ইত্যাদি তেজস্ক্রিয় পদার্থের উদাহরণ। সংজ্ঞা: তেজস্ক্রিয় পদার্থ হতে স্বতঃস্ফূর্তভাবে অবিরাম এক রহস্যময় রশ্মি নির্গত হয়। এই হওয়ার ঘটনাকে বা এই প্রক্রিয়াকে বলা হয় তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য: যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 82 এর অধিক, সে সকল পদার্থ তেজস্ক্রিয়তা প্রদর্শন করে। তেজস্ক্রিয়তা একটি স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত ঘটনা। তাপমাত্রা বা চাপের পরিবর্তন বা পারিপার্শ্বিক কোনো বিকিরণ, বিদ্যুৎ বা চৌম্বক ক্ষেত্র বা বাহ্যিক যে কোনো বল তেজস্ক্রিয়তাকে প্রভাবিত করতে পারে না। তেজস্ক্রিয়তার বিকিরণ ধন চার্জযুক্ত কণা, ঋণ চার্জযুক্ত কণা এবং বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গের প্রবাহের সমষ্টি, অর্থাৎ আলফা কণা, বিটা কণা এবং গামা কণার, অর্থাৎ আলফা বিটা গামার সমষ্টি। ইহা একটি নিউক্লিয় ঘটনা। তেজস্ক্রিয়তার ফলে নতুন মৌলের সৃষ্টি হয়। তেজস্ক্রিয়তা ধর্মের উৎপত্তি স্থল পদার্থের নিউক্লিয়াস। জীবন্ত কোষের পক্ষে তেজস্ক্রিয় বিকিরণ ক্ষতিকর। তেজস্ক্রিয়তার ব্যবহার: তেজস্ক্রিয়তা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়। ইহা কৃষি ক্ষেত্রে ব্যবহৃত হয়। ইহা শিল্প ক্ষেত্রে ব্যবহৃত হয়। ইহা রাসায়নিক বিক্রিয়া সংগঠনে ব্যবহৃত হয়। এটি নতুন মৌল সংশ্লেষণে ব্যবহৃত হয় এবং এটি তেজস্ক্রিয় প্রদর্শক হিসেবেও ব্যবহৃত হয়। তেজস্ক্রিয় রশ্মি: বিজ্ঞানী রাদারফোর্ড ও ভিলার্ড পরীক্ষা নিরীক্ষার সাহায্যে দেখান যে তেজস্ক্রিয় পদার্থ হতে
তিন প্রকার রশ্মি নির্গত হয়, যথা আলফা রশ্মি বা আলফা রেস, বিটা রশ্মি বা বিটা রেস, গামা রশ্মি বা গামা রেস। এখন আমরা আলফা, বিটা, গামা এই এদের বৈশিষ্ট্য, ধর্ম বা বৈশিষ্ট্যগুলো আমরা দেখব। প্রথমেই আলফা রশ্মির ধর্ম বা বৈশিষ্ট্য। আলফা রশ্মি ধন চার্জ বহন করে, এর মান 3.2 × 10⁻⁻19 কুলম্ব। এর ভর হাইড্রোজেন নিউক্লিয়াসের ভরের 4 গুণ, অর্থাৎ প্রত্যেকটি কণার ভর 6.6 × 10⁻27 কেজি। এই আলফা কণা মূলত একটি হিলিয়াম নিউক্লিয়াস। এরা বিদ্যুৎ বা চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয়। এদের আয়নায়ন ক্ষমতা খুব বেশি। এরা ফটোগ্রাফিক প্লেটের উপর প্রতিক্রিয়া তৈরি করে। বিটা ও গামা রশ্মির তুলনায় এদের ভেদন ক্ষমতা অনেক কম। জিঙ্ক সালফাইড প্লেটে আলফা রশ্মি প্রতিপ্রভার সৃষ্টি করে। বিটা রশ্মির ধর্ম। বিটা রশ্মি ভর আছে, এর ভর একটা ইলেকট্রনের ভরের সমান, অর্থাৎ 9.1 × 10⁻31 কেজি। এই বিটা রশ্মি ঋণাত্মক চার্জ বহন করে, অর্থাৎ এর চার্জের মান একটি ইলেকট্রনের চার্জের সমান 1.6 × 10⁻19 কুলম্ব। ফটোগ্রাফিক প্লেটের প্রতিক্রিয়া সৃষ্টি করে। এর আয়নায়ন ক্ষমতা আছে, তবে আয়নিত করার ক্ষমতা আলফা রশ্মি হতে কম। এদের ভেদন ক্ষমতা আছে, তবে আলফা রশ্মি অপেক্ষা এদের ভেদন ক্ষমতা বেশি। এ রশ্মি প্রতিপ্রভার সৃষ্টি করে, বৈদ্যুতিক ক্ষেত্র দ্বারাও প্রভাবিত হয় এবং চৌম্বক ক্ষেত্র দ্বারাও এ রশ্মি প্রভাবিত হয়। গামা রশ্মির ধর্ম বা বৈশিষ্ট্য। গামা রশ্মি অতি ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ। এর কোনো ভর নেই, এর কোনো চার্জ নেই। গামা রশ্মির তরঙ্গদৈর্ঘ্য দৃশ্যমান আলোকের তরঙ্গদৈর্ঘ্যের তুলনায় অনেক কম। এর বেগ আলোর বেগের সমান, অর্থাৎ 3 × 10⁸ মিটার/সেকেন্ড। চৌম্বক ও বৈদ্যুতিক ক্ষেত্র দ্বারা এটা প্রভাবিত হয় না। এরা ফটোগ্রাফিক প্লেটে প্রতিক্রিয়া সৃষ্টি করে। এ রশ্মির আয়নায়ন ক্ষমতা আছে, এই ক্ষমতা আলফা এবং বিটা রশ্মির তুলনায় অনেক কম। এর ভেদন ক্ষমতা আছে, আলফা ও বিটা রশ্মির তুলনায় এর ভেদন ক্ষমতা অনেক বেশি। গামা রশ্মি আলোর সূত্রসমূহ মেনে চলে, অর্থাৎ এই গামা রশ্মির প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন ইত্যাদির আলোকীয় ধর্ম আছে। প্রশ্ন উত্তর আমি এখন দেখছি তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা। প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি।
হ্যাঁ, তেমন কোনো প্রশ্ন পাচ্ছি না আমি উত্তর দেওয়ার মতো। তো এখন কিছু বাড়ির কাজ দিচ্ছি আমি। এই বাড়ির কাজগুলো তোমরা তোমার সেশনাল খাতায় লিখে রাখবে এবং অ্যাসাইনমেন্ট আকারে তোমরা পরবর্তীতে ইনস্টিটিউট খুললে সংশ্লিষ্ট ক্লাস টিচারের কাছে জমা দিবে এবং এটাই তোমাদের ক্লাস টেস্ট হিসেবে গণ্য হবে। হ্যাঁ, বাড়ির কাজ, ক্যাথোড ধর্ম ও ব্যবহার লেখো, এক্স রশ্মির ব্যবহার লেখো, ফটো ইলেকট্রন কাকে বলে, আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ প্রতিপাদন করো। পরবর্তী ক্লাসে যা থাকবে অধ্যায় 9 অর্থাৎ ইলেকট্রন, ফোটন এবং তেজস্ক্রিয়তা দ্বিতীয় অংশ, অর্থাৎ এই অংশে তোমাদের তেজস্ক্রিয়তার ক্ষয় সূত্র প্রতিপাদন করব এবং অর্ধায়ু ক্ষয় ধ্রুবকের মধ্যে সম্পর্ক, নিউক্লিয় ফিশন এবং ফিউশন ব্যাখ্যা করব এবং এর পার্থক্য করব। আর এই নবম অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই ভিডিওটি পুনরায় দেখতে ভিজিট করুন দক্ষতা বাতায়ন অথবা www.skills.gov.bd তে। তো ধন্যবাদ সবাইকে। পাশাপাশি এই ধরনের ক্লাস করার সুযোগ করে দেওয়ার জন্য কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং A2I তারা বিভিন্নভাবে কারিগরি সহায়তা দিয়ে মানে ক্লাস নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করছে, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। এন্ড লাইভ না, এন্ড লাইভ।